পাঁচজনের পাঁচটা দেহ বৃষ্টিতে ভিজতে লাগলো। হঠাৎ রোহিণী চোখ খুলল আর দেখল ওর সামনে বৃষ্টির পানিতে ভাসছে আবির, মেঘলা, সাইমন আর রকির প্রাণহীন দেহ। বৃষ্টির পানিগুলো লাল বর্ণ ধারণ করেছে। আকাশ এখন পরিষ্কার, কোনো কালো মেঘ নেই, তবে বিজলি এখনো চমকাচ্ছে। রোহিণী চোখ বন্ধ হতে হতে শুধু এটা বলল, ফিরে আসবো, অবশ্যই ফিরে আসবো এই খেলা শেষ করতে। আমার হাতেই শেষ হবে এই খেলা। শ্রাবণী, শ্রাবণী, মা তোর হলো। এবার কিন্তু লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিচে আয়। এই তো মা, হয়েছে, যাচ্ছি। আমার ব্যাগটা কোথায়? টেবিলে রাখা আছে। আরে আস্তে আস্তে, পড়ে যাবি তো। এত ছটফট করিস কেন তুই? এই তো একটু আগেই তাড়া দিচ্ছিলে, এখন আবার ধীরে চলতে বলছো। কি করি বলো তো আমি? তোর মা একটু ওরকমই, সবার জন্য চিন্তা করে সব সময়। গুড মর্নিং বাবা। আমি জানি আমার মা আমায় কত ভালোবাসে। তা তুমি সকাল সকাল পেপারে মুখ গুজে আছো কেন? কোনো গুরুত্বপূর্ণ খবর নাকি? হ্যাঁ, একটা আশ্চর্যজনক খুনের ঘটনা পড়ছিলাম কদিন ধরেই। এই শহরে নাকি প্রতি রাতে একটা করে খুন হচ্ছে, আর খুনগুলো একইভাবে করা হচ্ছে। কারো শরীরে কোনো রক্ত পাওয়া যাচ্ছে না, রক্ত শূন্য শরীর আর ঘাড়ে দুটো দাঁতের ফুটো করা চিহ্ন। এ থেকে বোঝা যাচ্ছে যে একজন এসব করছে, কিন্তু ক্রাইম ব্রাঞ্চের কেউই এর রহস্যের কুল কিনারা করতে পারছে না। সবাই ভাবছে কোনো হিংস্র প্রাণীর কাজ এটা। তুই একটু সাবধানে থাকিস মা, তুই তো জানিস তোকে নিয়ে আমাদের টেনশন হয়। আরে বাবা, চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আচ্ছা, বাদরটা কোথায়? ওকে দেখছি না যে। ওর নাকি আজ ক্রিকেট ম্যাচ আছে, কোচ ওকে একটু আগেই যেতে বলেছে, তাই ও সকাল সকাল বেরিয়ে পড়েছে। আচ্ছা মা, ঠিক আছে, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমি আসছি। ফার্স্ট ক্লাস ভার্সিটিতে মিস করা যাবে না। আরে পুরোটা তো খেয়ে যা। না, আর পারবো না, আমি আসছি। সাবধানে যাস মা। উফ, মেয়েটাকে নিয়ে যে কি করি, এত ছটফটে। তুমি এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। সাধে কি আর চিন্তা করি? মনে নেই তোমার গুরুদেব কি বলেছিলেন? ওর 21তম জন্মদিনের পর থেকে ওর জীবনটা সম্পূর্ণ বদলে যাবে, আর তখন থেকেই বিপদ ওর সাথে সাথেই থাকবে। এখন ওসব বাদ দাও তো, ও ফেরার আগেই সব ব্যবস্থা করতে হবে, না হলে তো আর সারপ্রাইজ থাকবে না। ঠিক বলেছ। আদি এখনো কেন এলো না বলো তো? শ্রাবণী বেরিয়ে যাওয়ার পরই তো ওর জিনিসগুলো নিয়ে চলে আসার কথা। এই তো মা, এসে গেছি। শ্রাবণী অটো থেকে নেমে ভাড়া দিয়ে তাড়াহুড়ো করে হেঁটে চলেছে ক্লাসের উদ্দেশ্যে। উফ, এই অটো পেতে এত দেরি হয়ে যাবে ভাবতেই পারিনি। অনেকটা দেরি হয়ে গেল। ঐন্দ্রিলারা চলে এসেছে মনে হয়। প্রথম দিনে প্রথম ক্লাসটাও যদি না ধরতে পারি, তাহলে আমার দ্বারা আর কি হবে? সকালে এত ঘুম কোথা থেকে এসে যে ধরে।
কিন্তু ওর রাস্তার মাঝখানে কলার খোসাটা এসে যত প্রবলেম করলো। খোসার উপর পা পড়তে শ্রাবণীর পা স্লিপ করে গেল, আর হাত থেকে কাগজগুলো সোজা হাওয়ায় আর শ্রাবণী ছেলেটার কোলে। অর্ণব একটা কাজে এদিকে আসছিল, হঠাৎ করে একটা মেয়ে হুমড়ি খেয়ে এসে এভাবে ওর উপর পড়বে ভাবতেই পারেনি। তবে মেয়েটার দিক থেকেও চোখ সরাতে পারছে না। কি অপরূপ মায়াবী চোখ! দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ শ্রাবণের হুঁশ হলো, এ আমি কার কোলে ভাবতেই, হ্যালো, এক্সকিউজ মি প্লিজ। ওহ সরি সরি, আপনি ঠিক আছেন তো? হুম, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ইটস ওকে, আপনার কাগজগুলো। আমি তুলে নিচ্ছি। এই বলে শ্রাবণী কাগজ তোলার জন্য নিচু হতেই আহ! অর্ণব নিচু হলো, আর দুজনের মাথা ঠুকে গেল। সরি না হলে শিং উঠতো, বুঝতেই পারছেন। শিং উঠলে আমাকে কি অদ্ভুত দেখাতো। শ্রাবণী কাগজগুলো উঠিয়ে যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই অন্যায় টান লাগলো। এ কি, ছেলেটার সাথে দুটো কথা বলতে না বলতেই সোজা ওনা টেনে ধরলো। মা ঠিকই বলে, আজকালকার ছেলেদের বিশ্বাস নেই। রাগ করে পিছনে ঘুরতে শ্রাবণী অবাক হয়ে গেল। ছেলেটা ওর ওড়না টেনে ধরেনি, বরং ওর ওড়নার সুতাটা ছেলেটার ঘড়ির সাথে আটকে গেছে, আর ও সেটা ছাড়ার জন্য চেষ্টা করছে। সরি, আসলে ঘড়ির সাথে আটকে গিয়েছিল। দাঁড়ান, আমি দেখছি। এই বলে শ্রাবণী ছেলেটার হাত ধরে দাঁত দিয়ে সুতাটা কেটে দিল। হঠাৎ একটা মেয়ে হাত ধরাতে থতমত খেয়ে গেল অর্ণব। শ্রাবণী তাড়াতাড়ি হাতটা ছেড়ে দিল। এরপর সোজা ক্লাসের দিকে গেল শ্রাবণী। রুমে এখনো স্যার আসেননি। ঐন্দ্রিলা আগিয়ে এসেছে। শ্রাবণী ওদের পাশে গিয়ে বসলো। একটু পর অর্ণব এলো ওই রুমে। এই ছেলেটা এই ক্লাসেই পড়ে নাকি? হ্যাঁ, তুই কিভাবে চিনলি? সব বলছি, আগে বল ছেলেটাকে। আরে ও হচ্ছে অর্ণব, ভার্সিটির সব মেয়ের ক্রাশ। আমারও। চুপ কর, কি বলছিস? কেন রে, তুই ওকে কেমনে চিনিস? বললি না তো। কি বলিস দোস্ত? তোর ভাগ্য ভালো। ইস, যদি আমি তোর জায়গায় থাকতাম। চুপ, স্যার আসছে। ক্লাস শেষে সবাই যাচ্ছে, শ্রাবণী আর ঐন্দ্রলাও গল্প করেছে। আরে আপনি, কি ব্যাপার? আসলে আপনার নামটাই জানা হলো না, তাই আর কি। কেন, নাম জেনে কি হবে শুনি? না মানে, আমরা আসলে তো একই ক্লাসে পড়ি, অথচ কেউ কাউকে চিনি না। যদি কখনো প্রয়োজন হয় তাহলে কি বলে ডাকবো, তাই আর কি। ও আচ্ছা, বুঝেছি। কি বুঝলেন? অনেক কিছুই, তবে আপাতত পরিচয় হলেই হবে। আমি শ্রাবণী, আর আপনি? আমি অর্ণব সিনহা, সবাই আমাকে অর্ণব বলেই ডাকে। আচ্ছা, তাহলে এবার আসি। শিওর। শিওর বলে সামনে দাঁড়িয়ে থাকলে যাব কিভাবে? ওহ সরি। এরপর শ্রাবণী যেতে থাকলো, আর অর্ণবও ওর যাওয়া দেখছিল। হঠাৎ শ্রাবণী পিছন ফিরে অর্ণবকে দেখে হাসলো। ইয়েস, পিছনে ফিরে দেখেছে। কি দোস্ত, সব মেয়েরা তোর জন্য লাইন লাগিয়ে আছে আর তুই একটা মেয়ের পিছনে পড়ে আছিস। বুঝবি না দোস্ত, ওর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ও বাকিদের থেকে একদম আলাদা। অনেকটা দেরি হয়ে গেল, বাসায় নিশ্চয়ই সবাই খুব টেনশন করছে। ফোনটাও অফ, না জানি কয়বার ফোন করেছে। ঐন্দ্রিলার মা কিছুতেই ছাড়ছিল না, তাও বলে কয়ে আসলাম। এখন একটা অটো পেলেই হয়। ওই তো একটা অটো আসছে। এই অটো, যাবে? কি ব্যাপার,
সব কিছু এত নীরব শুনশান কেন? লাইটটাও অফ দেখছি। বাসায় কি কেউ নেই নাকি? এই সন্ধ্যাবেলা আবার কোথায় যাবে? মা, 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 বাবা, আদি, কোথায় তোমরা? এ মা, দরজা তো খোলা। এই বলে শ্রাবণী ঘরে ঢুকতেই একটা বেলুন ফাটলো আর লাইটও জ্বলে উঠলো। সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ। আরে মা, তোমরা তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলে। সারপ্রাইজ কেমন লাগলো তাই বল। সারাদিন অনেক খেটেছি। ওরে পিচ্চি শয়তান, এই জন্যে তুই ক্রিকেট ম্যাচের নাম করে সকাল সকাল উধাও হয়েছিলি। এবার সব বুঝতে পারছি কেন আমাকে সকাল সকাল ঘুম থেকে ডাকা হয়নি। আর ওই ঐন্দ্রিলার মা কেন আমায় ওদের বাসায় আটকে দিয়েছিল। তো আমাকে লুকিয়ে লুকিয়ে এসব চলছিল। হ্যাঁ, ঐন্দ্রিলার মাকে তো আমিই বলেছিলাম, এবার নে মা, কেকটা কাট। শ্রাবণী কেক কাটলো, সবাইকে খাইয়ে দিল। তারপরে ডিনার শেষে ঘুমোতে গেল। আজ ওর 21তম জন্মদিন ছিল। অবশেষে দিনটা ভালোই ভালোই গেল। বলেছিলাম না কিচ্ছু হবে না ওর। আমিও তো চাই গো, আমাদের মেয়েটা আর 5টা ছেলে মেয়েদের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক। হ্যাঁ, এখন একটু ঘুমাও, সারাদিন অনেক কাজ করেছো। ওদিকে অর্ণবের একদম ঘুম আসছে না। ভার্সিটিতে ঘটা ঘটনাগুলোর কথা মনে পড়ছে ওর। চোখ বন্ধ করলেই শুধু শ্রাবণীর মুখটা ভাসছে। তাই অর্ণব বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে বসলো। শ্রাবণী, আমার চোখের ঘুম কেড়ে নিয়ে তুমি এখন কি করছো? এদিকে শ্রাবণী ঘুমিয়ে পড়েছে। রাত প্রায় 12টা বাজে। ঘড়িতে ঘন্টা বেজে উঠল। শ্রাবণীও উঠে বসলো বিছানায়। দেখে মনে হচ্ছে কোনো ঘোরের মধ্যে আছে ও। শ্রাবণী উঠে দাঁড়ালো, তারপর দরজা খুলে সোজা হাঁটতে লাগলো। নিচে নেমে এলো শ্রাবণী। তারপর সদর দরজা খুললো আর সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। শুনছো? ওঠো না, একটা শব্দ পেলাম, মনে হয় কেউ সদর দরজা খুললো। কে গুলবে এত রাতে? চোর নয় তো? ওনারা উঠলেন আর সিঁড়ি থেকে দেখলেন সদর দরজা খোলা। তারপর শ্রাবণীর মা সোজা শ্রাবণীর ঘরে চলে গেলেন আর চমকে উঠলেন। ওগো শুনছো? দেখো কি হয়েছে, শ্রাবণী ঘরে নেই। কি বলছো? এত রাতে কোথায় গেল মেয়েটা? বলেছিলাম না আজ কিছু না কিছু ঘটবেই ওর সাথে। সদর দরজা তো খোলা, তার মানে ও এখন বাড়ির বাইরেই। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমাদের এক্ষুনি ওকে খুঁজতে যেতে হবে। চলো তাড়াতাড়ি চলো। শ্রাবণীর মা আর বাবা ওকে খুঁজতে বাড়ি থেকে বের হলেন। এদিকে শ্রাবণী হেঁটেই যাচ্ছে। সামনে তাকিয়ে চারিদিকে কোনো কিছুতেই ওর হুঁশ নেই। দেখে মনে হচ্ছে দেহটা ওর, কিন্তু চালাচ্ছে অন্য কেউ। ধীরে লোকালয় থেকে দূরে এলো শ্রাবণী। চারপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে শ্রাবণী। কোনো হিতাহিত জ্ঞান নেই ওর, শুধু রোবটের মতো হেঁটেই যাচ্ছে। হঠাৎ রাস্তা থেকে নেমে জঙ্গলের দিকে এগিয়ে চলল শ্রাবণী। এদিকে ওর মা বাবা খুঁজেই চলেছে ওকে। ওনারাও খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছেন। কোথায় গেল আমাদের মেয়েটা? আমার খুব টেনশন হচ্ছে। মেয়েটা ঠিক আছে তো? তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। শ্রাবণী হাঁটতে হাঁটতে থেমে গেল একটা পুরনো মন্দিরের সামনে। দেখে মনে হচ্ছে অনেকদিন কেউ এখানে আসে না। ঝোপঝাড়ে আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। শ্রাবণী মন্দিরটার সামনে দাঁড়ালো, কিছুক্ষণ চেয়ে দেখলো মন্দিরটার দিকে। তারপর আবার পা বাড়ালো মন্দিরের সিঁড়িতে। তার একটু আশ্চর্যজনকভাবে চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। পুরনো সিঁড়িটা নতুন হয়ে উঠল। পুরনো রংচটা দেয়ালের গা চকচকে হয়ে গেল। শ্রাবণী শেষনাগের মূর্তির সামনে এসে দাঁড়ালো আর পিছন থেকে ইয়া বড় এক নাগ এসে শ্রাবণীর পিছনে দাঁড়ালো।
এদিকে শ্রাবণীর মা আর বাবা ওকে চারিদিকে পাগলের মতো খুঁজে চলছে। শ্রাবণীর বাবা ওর মাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু উনি কেঁদেই চলেছেন। মন্দিরে দাঁড়িয়ে আছে শ্রাবণী, ওর পিছনে বিরাট এক নাগ দাঁড়িয়ে, যেন অনেক দিনের পাহারাদার। ঠিক তখনই হঠাৎ মন্দিরের ছাদের ফুটো দিয়ে এক চিলতে আলো এসে শ্রাবণীর মাথায় পড়ল, আর শ্রাবণীর পুরো চেহারা বদলে যেতে লাগলো। চোখের মণিগুলো নীলচে হয়ে যেতে লাগলো, গায়ের চামড়া সাপের আয়েসের মতো হতে লাগলো। শ্রাবণীর পোশাক পরিবর্তিত হয়ে গেল, চারিদিকে প্রলয়ঙ্কারী বাতাস বইতে শুরু করলো। তাতে ঘন্টাগুলো আপনা আপনি টুংটাং শব্দে বাজতে লাগলো। চারিদিক থেকে শত শত নাগ এসে ঘিরে দাঁড়ালো চারিদিকে। নাচতে নাচতে হঠাৎ পড়ে গেল শ্রাবণী, সব নাগেরা উধাও হয়ে গেল। মন্দির আবার রূপ ধারণ করল। চোখ মুখের উপর পানির ঝাপটা পড়তে চোখ খুলল শ্রাবণী। এই তো জ্ঞান ফিরেছে আমার মেয়েটার। মা, তোমরা এখানে আমার ঘরে এত সকাল সকাল, কি ব্যাপার? ও কিছু না, তোর ঘুম ভাঙছিল না তো তাই ডাকতে এলাম। তুই বিশ্রাম নে মা, আমরা নিচে যাই। বিশ্রাম নেব মানে? সারা রাত তো ঘুমোলাম, আর কত? হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়েছিস, তাই আবার ঘুম। আজ আর ক্লাসে যেতে হবে না, 10টা বেজে গেছে। বাবা, তুমিও না? আচ্ছা, আমায় ডাকলে না কেন তোমরা? শুধু শুধু ক্লাসটা মিস হয়ে গেল। হয়েছে, এবার ফ্রেশ হয়ে নিচে এসো। এই বলে শ্রাবণীর মা বাবা সবাই নিচে এলেন। আচ্ছা মা, তুমি দিকে মিথ্যে কথা বললে কেন? ও তো ঘুমায়নি, ও তো বাইরে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিল। তুমি আর বাবা তো ওকে ভোরে নিয়ে এলে, আর এতক্ষণে ওর জ্ঞান ফিরল। আচ্ছা মা, দি রাতে কোথায় গিয়েছিল আর অজ্ঞান ছিল কেন? উফ, তুই এত প্রশ্ন করিস না, যা গিয়ে পড়তে বস। তুই ওসব বুঝবি না। আর শোন, এসব কথা যেন শ্রাবু জানতে না পারে। তুমি ঠিক করেছো ওকে কিছু না বলে। এমনিতেও ওর কিছু মনে নেই, এসব বললে টেনশন করতো যে ওকে আমরা রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছি। সত্যি কাল রাতে কি হয়েছিল তা আমাদের সবারই অজানা। কি অজানা বাবা? আয় মা, বস। এমনি আমরা গল্প করছিলাম, ও কিছু না, তুই বস। ওহ আচ্ছা। কি হয়েছে তোকে? এমন দেখাচ্ছে কেন ভাই? দি, আরিয়ান আছে না, আমার বন্ধু? হ্যাঁ, কি হয়েছে ওর? কাল রাতে ওর দাদাকে ওই ভ্যাম্পায়ারটা মেরে ফেলেছে। আরিয়ান আমাকে এখনই ফোন করে বলল। কদিন ধরে যে খুনগুলো হচ্ছিল ঠিক ওভাবেই আরিয়ানের দাদাকেও মারা হয়েছে। কিন্তু তুই নিশ্চিত কিভাবে যে ওটা ভ্যাম্পায়ার ছিল? আরিয়ানের দাদা মারা যাওয়ার আগে একটা ভয়েস রেকর্ড করেছিল, তাতে উনি বলেছিলেন ও দেখতে খুব ভয়ঙ্কর ছিল, গায়ের চামড়া ফ্যাকাশে, ঠোঁটগুলো টকটকে লাল, দুটো সুচালো বড় দাঁত আর লাল চোখ ছিল। উনি শুনেছিলেন যে ভ্যাম্পায়ার নাকি এমনই হয়। কি সাংঘাতিক ব্যাপার! তোরা আমাকে না বলে বাসা থেকে একদম বের হবি না রাতে, বলে দিলাম। তুমি নিশ্চিত থাকো মা, আমরা তোমাকে না বলে কিছুই করব না। মা, আমি একটু আরিয়ানের বাসায় যাচ্ছি ওর সাথে দেখা করতে।
ঠিক আছে, তাড়াতাড়ি আসবি বাবা। ও হ্যাঁ মা, একটা কথা ছিল। কি কথা? কাল ভার্সিটি থেকে ক্যাম্পে যাচ্ছে, আর আমি আমার নাম দিয়েছি। আমাকে না বলে নাম দিয়েছো আর এখন বলছো না? সরি মা, প্লিজ আমাকে যেতে দাও। আরে, মেয়েটা যখন যেতে চাইছে ওকে পারমিশন দাও না, একটু ঘুরে আসুক। তুমি বলছো এ কথা? দেখছো না শহরে কি হচ্ছে? রোজ রোজ খুন হচ্ছে। মা, কিছু হবে না, প্লিজ যেতে দাও আমায়। আর খুন তো এই শহরে হচ্ছে, আমরা তো শহরের বাইরে যাব ক্যাম্প করতে। প্লিজ বাবা, মাকে একটু বোঝাও না। আচ্ছা, পারমিশন দাও মেয়েটাকে, ওর একটু চেঞ্জ দরকার। তুমিও না খালি জেদ করো। আচ্ছা, কদিনের ক্যাম্প হবে? 2 দিনের জন্য মা, তুমি কি রাজি? ঠিক আছে যা, তবে নিজের খেয়াল রাখবি, কথা দে। ওহ মা, আই লাভ ইউ মাই সুইট মা। যাও, কথা দিলাম। পাগলি মেয়ে। পরের দিন সবাই ক্যাম্পে যাওয়ার জন্য ভার্সিটিতে এলো। সবাই এসেছে, বাস আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। ঐন্দ্রিলা শুধু বারবার জানালা দিয়ে মাথা বের করে দেখছে, কারণ শ্রাবণী এখনো আসেনি। এই মেয়েটা সব কিছুতে লেট। এদিকে আরো একজন ছটফট করছে শ্রাবণী আসেনি, এই জন্য বারবার গেটে যাচ্ছে আর আসছে। কি রে দোস্ত, এমন করছিস কেন? আমরা সবাই তো এসে গেছি। না, একজন এখনো আসেনি। উফ, কখন যে আসবে। কে রে? কেউ না, তুই চুপ কর। তখনই বাস ছেড়ে দিল। অর্ণব বাসের গেট দিয়ে মুখ বার করতেই দেখলো শ্রাবণী ওর ব্যাগটা নিয়ে দৌড়াচ্ছে। এদিকে বাসও ছেড়েছে। অর্ণব হাত বাড়িয়ে দিল, শ্রাবণী দৌড়াচ্ছে। অর্ণবের হাত দেখে শ্রাবণীও হাত বাড়িয়ে দিল। হাতটা ধরে ফেললো অর্ণব। গাড়িতে উঠে এলো শ্রাবণী। ধন্যবাদ, আপনি হাতটা বাড়িয়ে না দিলে আজ বাস মিস করতাম। ঠিক আছে, কিন্তু এত দেরি হলো কেন? আর বলবেন না, আমার মা আসার সময় এটা দিচ্ছিল সেটা দিচ্ছিল, সাবধান করছিল। জানেনই তো মায়েরা কেমন হয়, এই জন্যই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, এখন বসুন। হুম। এই বলে সামনে এক পা বাড়াতেই বাসে একটা ঝাঁকুনি লাগলো, আর শ্রাবণী অর্ণবের বুকে পড়ল। জড়িয়ে ধরলে যেমন হয় তেমনি ভাবে। অর্ণবের তখন মনে হচ্ছিল এই স্পর্শটা ওর অনেক চেনা, অনেক ভালোবাসা আছে এই ছোঁয়াটার মধ্যে। সরি, আসলে পড়ে যাচ্ছিলাম। ইটস ওকে। কি রে শ্রাবণী, তোর এখন আসার সময় হলো? তোর সব কিছুতেই খালি লেট। আয় বসবি, চল, আমি তোর সিট নিয়ে রেখেছিলাম। এরপর শ্রাবণী গিয়ে ঐন্দ্রিলার পাশে বসে পড়ল, আর তার পাশে ছেলেদের সিটে অর্ণব বসলো। আর পুরোটা রাস্তা শ্রাবণীকে দেখতে দেখতেই কেটে গেল। এই ব্যাপারটা অবশ্য শ্রাবণী অনেকবার খেয়াল করলো, হাসলো। ওর হাসি দেখে অর্ণব লজ্জা পেয়ে গেল। বাস থেকে নেমে যে যার তাঁবু টাঙাচ্ছিল। শ্রাবণী আর ঐন্দ্রিলা এক তাঁবুতেই থাকবে, তাই ওরা ওদের তাঁবু ঠিক করছিল। হঠাৎ স্যার সবাইকে ডাকলেন বাইরে। তোমাদের সবাইকে কিছু বলার উদ্দেশ্যে এখানে ডাকলাম। যেহেতু আমি তোমাদের এখানে নিয়ে এসেছি, তাই তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমার উপর নিয়োজিত। তাই যে কোনো কিছু করার আগে আমার পারমিশন নেবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা এরিয়া নির্দিষ্ট করে দিয়েছি তোমাদের জন্য।
এই এরিয়ার বাইরে কেউ যাবে না, এটা আমার আদেশ। আমি তোমাদের এই এরিয়ার বাইরে যেতে বারণ করেছি, এর পেছনে কারণ আছে। আশা করি সবাই আমার কথা রাখবে। ইয়েস স্যার। এরপর সারাদিন স্যার ওদেরকে নিয়ে অনেক কিছু করালেন, অনেক সার্ভাইভাল টেকনিক শেখালেন সবাইকে। যেহেতু সারাদিন সবাই অনেক খাটুনি করেছে, তাই তিনি রাতে সবাইকে একটু আনন্দ করার সুযোগ দিয়ে ঘুমোতে গেলেন। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। তখন অর্ণব একটা ঘোষণা করলো। গাইস প্লিজ লিসেন টু মি। সারাদিন তো অনেক কাজ হলো, এবার একটু মজা হয়ে যাক, কি বলো সবাই? তাই আমি ঠিক করেছি একটা গেম খেলা যাক। সো গাইস, আর ইউ এক্সাইটেড ফর ইট? খেলাটা হবে জোড়ায় জোড়ায়, মানে এটা একটা কাপল গেম। তাই প্রথমে হবে পার্টনার চুজিং। এজন্য প্রথমে সবাই চিরকুটে নিজের নাম লিখে তাতে তার লাকি নাম্বার লিখে দিয়ে যাবে। তারপর যার সাথে যার লাকি নাম্বার মিলবে তারা কাপল হবে। এরপর গেম শুরু হবে। তাহলে আগে পার্টনার চুজিং হয়ে যাক, তারপর খেলার বাকি নিয়মটা বলছি। যে যার চিরকুটে নিজের নাম আর লাকি নাম্বার লিখে জমা দিল। অর্ণবও দিল, শ্রাবণীও দিল, ঐন্দ্রিলা রাহুলেরাও দিল। এরপর যে যার পার্টনার পেয়ে গেল। ঐন্দ্রিলার পার্টনার হলো মোটু বিক্রম, যাকে একদমই সহ্য করতে পারে না ঐন্দ্রিলা, তাই ওর খুব মন খারাপ। এরপর শ্রাবণীর পালা। শ্রাবণীর লাকি নাম্বার ছিল 7। আরও আশ্চর্যজনকভাবে অর্ণবের লাকি নাম্বারও 7। অর্ণবের তো হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। এরপর সে খেলার নিয়ম বলে দিল। প্রত্যেক কাপলকে একটা করে মুভির নাম দেওয়া হবে এবং পার্টনারকে সেটা মুখে না বলে অঙ্গভঙ্গি করে বোঝাতে হবে। যে যত আগে বোঝাতে পারবে তারাই উইনার। প্রায় সবাই পারছে, কিন্তু সময় নিচ্ছে অনেক। আর এদিকে ঐন্দ্রিলা ইচ্ছে করে বিক্রমের সাথে কথা বলেনি, তাই ওরাও হেরে গেল। এবার পালা অর্ণবের। সময় শুরু হলো। শ্রাবণী প্রথমে নিজের বুকে হাত রাখলো, তারপর হাত দিয়ে লাভ দেখালো, আর তারপর অর্ণবের দিকে ইশারা করলো। অর্ণব তখন বলল, আই লাভ ইউ। খুশিতে লাফিয়ে উঠল শ্রাবণী। ইয়েস ইয়েস, ঠিক হয়েছে। আর সবচেয়ে কম সময় ওরাই বলতে পেরেছে, তাই উইনার হলো ওরা। গেম শেষে সবাই যে যার তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়ল। অর্ণবের ঘুম আসছিল না, তাই বাইরে তাঁবুর পাশে গিয়ে বসেছিল। হঠাৎ অর্ণবের মনে হলো কেউ হেঁটে গেল ওর পাশ দিয়ে। পিছনে ঘুরে দেখলো কেউ নেই। অর্ণব ভাবলো হয়তো মনের ভুল করে উঠল মনে হয়। আহ! অর্ণব দেখলো একটা কানের দুল ওর পায়ে ফুটেছে। আরে, এটা তো শ্রাবণীর কানের দুল, একটু আগেই দেখলাম। তবে কি তাঁবুর চেনটা খোলা, ভিতরে উঁকি দিতেই ও দেখলো ঐন্দ্রিলা হাঁ করে ঘুমোচ্ছে। ওর পাশে বিছানা ফাঁকা, শ্রাবণী নেই। তার মানে ও ঠিকই ধরেছিল, ওর পাশ দিয়ে যে মেয়ে গেছিল ওটা শ্রাবণীই ছিল। কিন্তু প্রশ্ন হলো, এত রাতে একা একা শ্রাবণী কোথায় যাবে, তাও আবার এই জঙ্গলে? আচ্ছা, হতেও তো পারে ও ঘুমের মধ্যে হাঁটে, যাকে বলে স্লিপ ওয়াকিং। অর্ণবের মনে হলো যে স্যার ওদের ক্যাম্পের এরিয়ার বাইরে যেতে বারণ করেছিল। অর্ণব দৌড়ে ওদিকে গেল, যেদিকে ওই মেয়েটাকে যেতে দেখেছিল। অর্ণব শ্রাবণীর নাম ধরে ডাকছিল আর চারদিকে খুঁজছিল। শ্রাবণী! শ্রাবণী! হঠাৎ ওর কানে একটা মেয়েলি কণ্ঠের গানের আওয়াজ এলো। আরে, কে গান গাইছে এত রাতে, তাও আবার জঙ্গলে? গানের শব্দটা আশপাশ দিয়েই ঘুরে বেড়াচ্ছে, সাথে নুপুরের ঝনঝন শব্দ, যেন পাগল করে তুলছে চারপাশের পরিবেশ। সুরেলা কণ্ঠে মোহিত হয়ে যাচ্ছে চারদিক। হঠাৎ অর্ণব সামনে দেখল কুয়াশা ভেদ করে একটা মেয়ে হেলে দুলে হেঁটে যাচ্ছে। গানের আওয়াজটা ওদিক থেকেই আসছে। মেয়েটার সামনে হেঁটে যাচ্ছে আর অর্ণব পিছনে। হালকা বাতাসে মেয়েটার রেশমি চুলগুলো উঠছিল। এক্সকিউজ মি,
এই যে আপনাকে বলছি, এত রাতে সেজে গুজে জঙ্গলে গান গেয়ে বেড়াচ্ছেন কেন? মেয়েটা অর্ণবের কথা শুনে একটু দাঁড়ালো, কিন্তু আবার ছুটে সামনে যেতে লাগলো। নুপুরের রুনোঝুনো আওয়াজ তুলে অর্ণব ওর পিছনে ছুটতে লাগলো। এভাবে মেয়েটা একটু থামছিল আর ছুটে পালাচ্ছিল, আর ওর পিছন পিছন অর্ণব। হঠাৎ অর্ণব থামলো। এ আমি কি করছি? আমি এই মেয়ের পেছনে ছুটছি কেন? আমি তো শ্রাবণীকে খুঁজতে এসেছি, তো আমি এর পিছনে কি করছি? এটা নিশ্চয়ই কোনো মায়া। এই মেয়েটা ওর মায়ার জালে আমাকে ফাঁসাতে চাইছে। এ কোনো সাধারণ মেয়ে নয়, কারণ এত রাতে কোনো মেয়ে জঙ্গলে কি করবে? না না, আমি মোহিনীর মায়া জালে আবদ্ধ হব না। আমাকে শ্রাবণীকে খুঁজে বের করতেই হবে। ওর যদি কোনো বিপদ হয়, না, আমি এটা হতে দিতে পারি না। সামনে মেয়েটা দাঁড়িয়ে অর্ণব সেদিকে না দেখে পিছনে ঘুরে দৌড়াতে শুরু করলো, আর মেয়েটা ধোয়া হয়ে মিশে গেল হাওয়ায়। থেমে গেল গান, বন্ধ হলো সাথে সাথে নুপুরের শব্দ। সামনে দৌড়াচ্ছে অর্ণব, শ্রাবণী! শ্রাবণীকে ডাকতে ডাকতে। শ্রাবণী! প্রায় কয়েক মিনিট দৌড়ানোর পর থামলো অর্ণব। হাঁপিয়ে গেছে ও, হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো। তারপর সামনে তাকাতেই দেখলো শ্রাবণী হেঁটে যাচ্ছে একদম সোজা হয়ে, কোনো নড়চড় নেই, শুধু পা চলছে। শ্রাবণী, দাঁড়াও! কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। পিছন থেকে অর্ণব ডাকলো। অর্ণব খেয়াল করলো সামনে একটা খাদ, আর কয়েক পা বাড়ালেই শ্রাবণী খাদে পড়ে যাবে। না শ্রাবণী, দাঁড়াও, সামনে খাদ। অর্ণব আর এক মুহূর্ত দেরি না করে ছুটতে লাগলো, আর এক পা সামনে বাড়ালেই পড়ে যাবে শ্রাবণী। শ্রাবণীর সামনে পা বাড়াতেই ছুটে এসে শ্রাবণীর হাত ধরে টান মারলো অর্ণব, আর ওকে নিয়ে মাটিতে পড়ে গেল। অজ্ঞান হয়ে গেছে শ্রাবণী। অর্ণব ওকে ডাকতে থাকলো। শ্রাবণী, চোখ খোলো প্লিজ। শ্রাবণী, তোমার কি হয়েছে? চোখ খোলো প্লিজ। না, শ্রাবণী চোখ খুলছে না। তাই আর কোনো উপায় না দেখে অর্ণব শ্রাবণীকে ওখানে রেখে ডোবা থেকে পানি আনতে গেল, কিন্তু হাতে করে কিছুতেই পানি আনতে পারছে না। ও অর্ধেক পথ আসতেই পানি হাত থেকে পড়ে শেষ হয়ে যাচ্ছে। অর্ণবের মাথায় একটা বুদ্ধি এলো। ও নিজের শার্ট খুলে ফেলল, আর শার্ট ভিজিয়ে নিয়ে ফিরে এলো শ্রাবণীর কাছে। তারপর শার্ট চিপে চিপে শ্রাবণীর চোখে মুখে পানি ছিটিয়ে দিল। একটু পর চোখ খুলল শ্রাবণী, আর চোখ খুলে নিজেকে এই জঙ্গলে শুয়ে থাকতে দেখে অবাক হলো শ্রাবণী। আরো আশ্চর্য হয়ে গেল এটা ভেবে যে এই জঙ্গলে ও আর অর্ণব একা, তাও আবার অর্ণব খালি গায়ে, ওর দেহের উপর ঝুঁকে ওর দিকে তাকিয়ে আছে। লাফ দিয়ে উঠে দাঁড়ালো শ্রাবণী। শ্রাবণী, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? সাবধান, দূরে থাকো আমার থেকে, সরে যাও তুমি। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারিনি? আমি সব বুঝে গেছি। তুমি কি করতে চাও আমার সাথে? সব ছেলেরাই এক হয়। আমারই ভুল, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি সেই বিশ্বাসের সুযোগ নিলে। ছি, আমি ভাবতে পারিনি তুমিও এমন হবে। এসব কি বলছো শ্রাবণী? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? কি ভেবেছো আমি কিছু বুঝি না? এত রাতে একটা ছেলে মেয়েকে জঙ্গলে নিয়ে এসে শুইয়ে রেখে নিজের শার্ট খুলে, ছি, আমার মুখে আটকাচ্ছে। শাট আপ শ্রাবণী, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে তো? সবাই ঘুমোতে যাওয়ার পর আমি বাইরে বসেছিলাম, তখন আমি কারো উপস্থিতি টের পাই সেখানে।
তারপর এখানে এসে তোমাকে পাই। তুমি সেন্সলেস ছিলে, তাই তোমার জ্ঞান ফেরাতে আমি আমার শার্ট খুলে পুকুর থেকে ভিজিয়ে আনি। এরপর পানির ছিটা দিয়ে তোমার জ্ঞান ফেরাই, আর তুমি এসব বলছো? ছি, এতটা নোংরা তুমি আমাকে ভাবতে পারলে? কিন্তু কেন বারবার তুমি আমাকে বাঁচাতে আসো? কেন? আমি তোমার কে হই? জবাব দাও। বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। হোয়াট? হ্যাঁ শ্রাবণী, আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমায় এক মুহূর্ত না দেখলে আমার কেমন যেন অস্থির অস্থির লাগে, কিছুই ভালো লাগে না। তুমি হিনা সব শূন্য শূন্য লাগে। আমি জানি না আমার প্রতি তোমার অনুভূতি কি, তবে আমি তোমাকে আমার নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে জোর করব না আমাকে ভালোবাসার জন্য, কারণ আমি জানি ভালোবাসলে ছেড়ে দিতে হয়, আটকে রাখা যায় না, বা জোর করে ভালোবাসা হয় না। তাই সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার নিজের উপর। আমি জোর করে তোমার উপর কিছু চাপিয়ে দেব না। যদি তুমি সময় নিতে চাও, নিতে পারো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল অর্ণব। শ্রাবণী চুপচাপ দাঁড়িয়ে আছে। কি বলবে, কিভাবে বলবে কিছুই বুঝতে পারছে না, শুধু নীরব মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কারণ ও কখনো ভাবতেই পারেনি অর্ণবকে এমন একটা কথা বলবে। এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না ও। তবে ওর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। না বুঝে না জেনে অনেক খারাপ কথা বলেছে ও অর্ণবকে। দেখো অর্ণব, না জেনে অনেক কটু কথা শুনিয়েছি আমি তোমাকে। তার জন্য আমি খুবই দুঃখিত। আই এম রিয়েলি সরি ফর দিস। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তুমি আমাকে ভালোবাসো এটা আমি জানতাম না। আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, তবে এখন না, পরে। কারণ আমি এটা নিয়ে কখনো ভেবে দেখিনি। তোমার যত সময় লাগবে তুমি নিতে পারো, আমার কোনো তাড়া নেই। আর তোমাকে ক্ষমা চাইতে হবে না। এই পরিস্থিতিতে যে কেউ একই কথা বলতো, এটা স্বাভাবিক। আর তুমি আমায় ভালো করে চেনো না, এই তো 2 দিন আগে পরিচয় হয়েছে, তাই বিশ্বাস না করাটাই স্বাভাবিক। তবে আমি এটুকু বলতে পারি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি কখনো তোমার বিশ্বাস ভাঙতে দেব না। থ্যাঙ্কস আমাকে বোঝার জন্য। বাই দ্য ওয়ে, তুমি ঘুমের মধ্যে হাঁটো এটা জানতাম না। তুমি কি এটা আগে নোটিস করেছো যে স্লিপ ওয়াক করো? এই ব্যাপারটা শুনে আমিও বিস্মিত। না, আমি এর আগে কখনো ঘুমের মধ্যে হাঁটা চলা করিনি। এরকম কোনো রেকর্ড নেই। মাকে জিজ্ঞেস করতে হবে। এর আগে কখনো এমন ঘটনা কখনো ঘটেনি। ব্যাপারটা অনেক আশ্চর্যজনক। আচ্ছা ছাড়ো এখন এসব, অনেক রাত হয়েছে, এখন ক্যাম্পে ফিরতে হবে। কেউ কিছু টের পাওয়ার আগেই। মনে হয় না এখনো কেউ কিছু জানতে পেরেছে, যদি না ঐন্দ্রিলা জাগে। ঠিক আছে, চলো। আমরা মনে হয় ক্যাম্প থেকে অনেকটা দূরেই চলে এসেছি, তাই না? হ্যাঁ, অনেকটাই দূরে চলে এসেছি। এখন চলো, নইলে আরো লেট হয়ে যাবে। এরপর ওরা ক্যাম্পের উদ্দেশ্যে যেতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর ওরা ক্যাম্পে পৌঁছালো। ওরা দেখলো যে শ্রাবণীদের তাঁবুতে আলো জ্বলছে, তার মানে নিশ্চয় ঐন্দ্রিলা জেগে গেছে। এ কি, তাঁবুতে তো আলো জ্বলছে। ঐন্দ্রিলা নিশ্চয়ই জেগে আছে। ও আবার কাউকে বলেনি তো যে আমি নেই? সেটা তো গেলেই জানতে পারবে। ঠিক তখনই তাঁবু থেকে বেরিয়ে এলো। এতক্ষণে আসার সময় হলো? ভালোই তো, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছিল। এসব কি যাতা বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? দেখো ঐন্দ্রিলা, তুমি যা ভাবছো তা নয়। তাহলে কি অর্ণব? আসলে আমি তখন
প্রায় আধ ঘন্টা হাঁটার পর কেবল এসে পৌঁছলাম। শ্রাবণী, তুই ঘুমের মধ্যে হাঁটিস? কই, আমাকে আগে বলিসনি তো। আসলে ব্যাপারটা আমিও আগে খেয়াল করিনি। ও, চল এখন শুয়ে পড়। আমি কাউকে কিছু জানাইনি, একটু আগেই আমার ঘুম ভেঙে যায়। কেবল বাইরে বেরোতেই দেখি তোরা। পরের দিনও ওরা আরো নতুন টেকনিক শিখলো স্যারের থেকে। শ্রাবণী খেয়াল করলো কালকের ওই ঘটনার পর থেকে অর্ণব ওর দিকে তেমন তাকাচ্ছে না, আর কাছেও আসছে না। এই জন্য শ্রাবণীরও অনুতাপ হচ্ছে। কাল সত্যি ছেলেটাকে না বুঝে এভাবে বলা একদম ঠিক হয়নি। শ্রাবণী ভাবছে যে মাত্র কয়েক ঘন্টা অর্ণব ওর কাছে আসেনি, কথা বলেনি, তার জন্য এমন কেন লাগছে ওর। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা নিঃশ্বাসে ও অর্ণবকে মিস করছে। তবে কি শ্রাবণী ওকে ভালোবেসে ফেলেছে? কথাটা ভাবতেই শ্রাবণীর খুব ভালো লাগছে। একটা অস্পষ্ট হাসির রেখা ফুটে উঠল ওর মুখে। রাতে প্রায় 10টা বাজে। টিউশন শেষ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আরিয়ান আর আদি। এই এলাকাটায় অত কেউ আসে না, তাই 10টা বাজতে না বাজতেই কিরকম শুনশান হয়ে আসে এলাকা। গা ছমছমে পরিবেশ। আরিয়ান আর আদি ওই ভ্যাম্পায়ারের ব্যাপারে আলোচনা করছিল আর হাঁটছিল। তোর কি মনে হয় আজ রাতে ওই ভ্যাম্পায়ারটা কাউকে খুন করবে? হ্যাঁ, প্রতিদিনই সকাল করে একটা লাশ পাওয়া যাচ্ছে। কাল আমার দাদা ওর শিকার হয়েছিল। জানি না আজকে কার পালা। আচ্ছা, দিনের বেলা ভ্যাম্পায়ারটা কোথায় থাকে? ভ্যাম্পায়াররা হচ্ছে অর্ধেক মানুষ অর্ধেক বাদুর। ও নিশ্চয়ই দিনের বেলায় কোনো সভ্য মানুষের পরিচয় ঘুরে বেড়ায়। আমার দাদাকে মেরেছে, আমি ওকে ছাড়বো না। ওর আসল পরিচয় বের করবই। ওর পরিচয় জানাটা খুব জরুরি। এভাবে চলতে থাকলে ও একদিন সবাইকে মেরে ফেলবে। এসব আলোচনা করতে করতে ওরা হাঁটছিল। হঠাৎ কিছু একটা দেখে আদি থেমে গেল। ভয়ে ওর মুখ চোখ শুকিয়ে গেল। কি রে, হঠাৎ দাঁড়িয়ে গেলি যে? ওরা দেখতে পেল যে ওদের থেকে একটু দূরে সামনে একটা কালো পোশাক পরিহিত লোক। হাত পায়ের নখগুলো অনেক বড় এবং পা দুটো লোমে আবৃত। গায়ের চামড়া অনেক ফ্যাকাশে, চোখগুলো রক্তলাল, আর দুটো সুচালো বড় দাঁতওয়ালা অনেকটাই হিংস্র প্রাণীর মতো দেখতে লোকটা একটা মানুষের ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত খাচ্ছে। আরিয়ান, এটাই কি সে ভ্যাম্পায়ার যে প্রতি রাতে মানুষ খুন করছে? হ্যাঁ, এই সেই খুনি। দাদা ঠিক এরকমই একটা লোকের বর্ণনা দিয়েছিল। এই আমার দাদার খুনি। আজকেও একজনকে শিকার করেছে ও। দেখ, মানুষটা ঘাড় ফুটো করে রক্ত শুষে নিচ্ছে। আমার খুব ভয় করছে। চলে গলি দিয়ে বাড়ি যাই। তুই গেলে চলে যা, আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার দাদাকে মেরেছে ও। কি বলছিস কি তুই? আমি তোকে এই বিপদে ফেলে একা পালিয়ে চলে যাব? না, তা হয় না। তোর কি মাথা ঠিক আছে? ওর সাথে আমরা গায়ের জোরে পেরে উঠবো ভেবেছিস? এখন তুই ওর সামনে গেলে ও কি তোকে ছেড়ে দিবি এমনি এমনি? তাহলে কি করতে চাইছিস তুই? শোন, আমরা ওর সামনে গেলে কিছুতেই বাঁচতে পারবো না ওর হাত থেকে। আমাদের লুকিয়ে লুকিয়ে ওর পিছু নিতে হবে। ও কোথায় যায়, কোথায় থাকে, ভদ্র সমাজে কী পরিচয় লোকদের সাথে মিশে থাকে, এসব খুঁজে বের করতে হবে। তারপর পুলিশ কাকুদের জানাতে হবে, ওরাই অ্যাকশন নিবে। ঠিক আছে, তাই হবে। চল লুকিয়ে পড়ি। এদিকে আদির মা বাবা টেনশন করছে আদি এখনো ফিরছে না বলে। ছেলেটা এখনো আসছে না কেন? রাত প্রায় 11টা বাজতে চললো। আমার অনেক চিন্তা হচ্ছে গো। ছেলেটাকে একটা ফোনও দেয়নি যে ফোন করে খোঁজ নেব। গত মাসে বেতন পাওয়ার পর একটা ফোন দিতে চাইলাম, কিন্তু ও বলল না বাবা, পরীক্ষার পর কিনে দিও, আমি ভালো রেজাল্ট করলে। তাই আর আমিও জোর করলাম না। যদি এখন ফোন থাকতো খোঁজ খবর নিতে পারতাম। প্রতিদিন তো 10টা বাজলে চলে আসে, আজ এত দেরি হচ্ছে কেন? তুমি চিন্তা করো না, হয়তো কোনো এক্সট্রা পড়া আছে আজকে, তাই দেরি হচ্ছে। ভয় হয় গো, ভয়। প্রতিদিন খুন হচ্ছে এই শহরে। সবার মনে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। না জানি এবার কার পালা। হে ঈশ্বর, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। এদিকে একটা গাড়ির আড়ালে লুকিয়ে আদি আর আরিয়ান ভ্যাম্পায়ারটার উপর নজর রাখছিল।
হঠাৎ আরিয়ানের মনে হয় ওর কাছে তো একটা ফোন আছে, তাই ও নিজের ফোনটা বের করে লুকিয়ে লুকিয়ে ভ্যাম্পায়ারটা রক্ত পান করার দৃশ্য ভিডিও করে। তারপর লাশটা ফেলে সামনের দিকে হাঁটতে শুরু করে। তখন আদি আর আরিয়ান সাবধানে গাড়ির পেছন থেকে বেরিয়ে আসে আর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অতি সন্তর্পণে ভ্যাম্পায়ারটাকে ফলো করতে থাকে। হঠাৎ ভ্যাম্পায়ারটা কিছু বুঝতে পারে আর দাঁড়ায়। তারপর পিছনে ঘুরে দেখে কেউ নেই। আবার চলতে শুরু করে সে। আদিরা গলি থেকে বেরিয়ে আসে। যাক বাবা, দেখতে পাইনি, ভাগ্যিস গলিতে ঢুকে পড়েছিলাম। এবার চল। আবার ভ্যাম্পায়ারটার পিছু নেয় ওরা। ভ্যাম্পায়ারের বাম দিকে ঘুরে যায়, ওরাও ঘুরে। তারপর আবার সোজা হাঁটতে থাকে ওরা। প্রায় মিনিট 10 হাঁটার পর একটা বিশাল বড় বাড়ির সামনে এসে থেমে যায় ভ্যাম্পায়ারটা। দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় লোকের বাড়ি এটা। কিন্তু ভ্যাম্পায়ারটা মূল গেটে না গিয়ে বাড়ির পিছনের দিকে যায় আর দেয়াল টপকে বাগানে লাফ দেয়। আদিরাও দেয়াল টপকে ধীরে লাফ দিয়ে বাগানে আসে। ওরা গাছের ঝোপে লুকিয়ে ভিডিও করতে থাকে। ভ্যাম্পায়ারটা বাগানে গাছের কাছে দাঁড়ায় আর চোখ বন্ধ করে। তারপর যা ঘটে তা দেখে অবাক হয়ে যায় আদিরা। ভ্যাম্পায়ারটার পুরো শরীর বদলে যাচ্ছে। প্রথমে পায়ের বড় বড় লোমগুলো মিশে যায়, তারপর হাত পায়ের নখগুলো ছোট হয়ে যায়, গায়ের ফ্যাকাশে চামড়া স্বাভাবিক হয়ে যায়, কালো পোশাকটাও পরিবর্তন হয়। এরপর লোকটা চোখ খুলল। এখন তার চোখের মণিগুলো একদম স্বাভাবিক হয়ে গেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আদি আর আরিয়ান। কিছুক্ষণ আগে অবধি এই লোকটা একটা হিংস্র ভ্যাম্পায়ার ছিল। এরপর লোকটা বাড়িতে ঢোকার জন্য পা বাড়াচ্ছিল। ঠিক তখনই আরিয়ানের মোবাইলটা বেজে উঠল। ওর বাড়ি থেকে ফোন এসেছে, হয়তো এতক্ষণে ফিরছে না, এজন্য ফোন দিয়েছে। ফোনের রিংটনের শব্দ শুনে লোকটা থেমে গেল। পালা আরিয়ান! দুজনে ঝোপ থেকে বেরিয়ে দেয়ালের দিকে দৌড়াতে থাকলো। কে কে ওখানে? আদি লাফ দিয়ে দেয়ালে উঠল। আরিয়ান মোবাইল ওর হাতে দিয়ে ওঠার জন্য হাত বাড়াতেই পিছন থেকে একটা শক্ত হাত ওর গলা চেপে ধরল। আদি, তুই পালা ফোনটা নিয়ে, তাড়াতাড়ি, আমার জন্য চিন্তা করিস না। না, আমি তোকে ছেড়ে কিছুতেই যাব না। যা বলছি তাই কর, তোকে আমার দিব্যি। পালা আদি, পালা। আদি কাঁদতে কাঁদতে দৌড়ে পালিয়ে যায়। এদিকে ওই লোকটা ভ্যাম্পায়ার হয়ে আরিয়ানকে মেরে ফেলে আর বাইরে বেরিয়ে আদিকে খুঁজতে থাকে। কিন্তু ততক্ষণে আদি অনেক দূরে চলে এসেছে, দৌড়ে ওই ভ্যাম্পায়ারের নাগালের বাইরে। ভ্যাম্পায়ারটা রাগে ফুঁসোতে থাকে। তোকে আমি খুঁজে বের করবই, আর সেদিনই হবে তোর শেষ দিন। এরপর ওখান থেকে চলে যায় ভ্যাম্পায়ারটা। আদি হাঁপাতে হাঁপাতে সে কলিং বেল চাপতে থাকে আর ওর মা এসে দরজা খোলে। আদি, তুই এসেছিস বাবা? এতক্ষণ কোথায় ছিলি? তোকে এমন দেখাচ্ছে কেন বাবা? আদি কিছু না বলে শুধু কাঁদতে থাকে। তোর কি হয়েছে বাবা? কাঁদছিস কেন? আয়, আগে ঘরে আয়। আদির মা আদিকে বাড়ির ভেতরে নিয়ে আসে। এদিকে আদি অনবরত কাঁদছিল আর তা দেখে আদির মা ও বাবা আশ্চর্য হয়ে যায়। হঠাৎ ছেলেটা এভাবে কাঁদছে কেন? আদি, বাবা তুই কাঁদছিস কেন? আমাদের সব খুলে বল, কি হয়েছে? না বললে তো আমরা কিছু বুঝতে পারবো না বাবা। ও আরিয়ানকে মেরে ফেলেছে বাবা। ও আমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। বলেই আবার হাউমাউ করে কাঁদতে লাগলো আদি। ওর মা বাবা সবটা বুঝতে পারলেন যে ওর সামনেই ওই ভয়ঙ্কর প্রাণীটা আরিয়ানকে মেরেছে আর কোনো মতে পালিয়ে এসেছে আদি।
তাই এমন আচরণ করছে ও। তাই ওনারা ওকে আর স্ট্রেস দিলেন না। আদির মা ওকে ওর ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলেন। পরের দিন সকালে ক্যাম্পে সবাই তৈরি হচ্ছিল। ক্যাম্প শেষ, একটু পর বাস ছাড়বে, তাই সবাই বাসে উঠল। শ্রাবণী খেয়াল করলো ওর পাশে ছেলেদের সিটটা ফাঁকা থাকা সত্ত্বেও অর্ণব এড়িয়ে গেল ওর থেকে, দূরে একটা সিটে বসলো। শ্রাবণীর খুব খারাপ লাগলো। অর্ণব এভাবে ওকে ইগনোর করছে বলে ও ভীষণ রেগে গেল আর ওর সিট থেকে উঠল। এই কি করছিস? উঠছিস কেন? এখানে বসবো না। তাহলে কোথায় বসবি? তুই শুধু দেখে যা আমি কি করি। শ্রাবণী অর্ণবের সিটে গেল। অর্ণবের পাশে যে বসেছিল তাকে ওখান থেকে ধমকিয়ে উঠিয়ে দিল। আর অর্ণবের পাশে বসলো, কিন্তু অর্ণব ওর দিকে একবারও তাকালো না। ও মোবাইলে গেম খেলছিল। তখন শ্রাবণী ওর সাথে কথা বলার চেষ্টা করলো, এই দুদিন বেশ ভালোই কাটলো তাই না? কিন্তু অর্ণব কোনো উত্তর দিল না, চুপচাপ গেমস খেলছে। তখন শ্রাবণী আবার বলল, দেখো ওই গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। এবারও অর্ণবের কোনো ভাবান্তর হলো না। তাই রাগ করে শ্রাবণী ঐন্দ্রিলাকে ডাকলো। এই ঐন্দ্রিলা। দৌড়ে এলো ঐন্দ্রিলা। কি হয়েছে? ডাকছিলি কেন? এই তোর এত ইগো হলো কবে থেকে? হ্যাঁ, আগে তো সব সময় গায়ে পড়ে এসে কথা বলতি, আর আজ আমি এত কথা বলার চেষ্টা করছি নিজে থেকে এসে, আর তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না। শ্রাবণী কথাগুলো অর্ণবকে উদ্দেশ্য করে ঐন্দ্রিলাকে বলছিল, কিন্তু বেচারি ঐন্দ্রিলা আগামাথা কিছু বুঝতে না পেরে হতবাক হয়ে বোকাদের মতো চেয়ে রইল হাঁ করে। তখন শ্রাবণী আবার বলল, কি হলো, এখনো চুপ করে আছিস কেন? এবার কিন্তু তোর মোবাইলটা ভেঙে দিব। কি বলছিস তুই? আমার 10টা না 5টা না একটা মাত্র মোবাইল, এটা ভেঙে দিলে আমি কি নিয়ে বাঁচবো? তখন অর্ণবও সিট থেকে উঠল আর ঐন্দ্রিলাকে বলল, 98338, এটা আমার নাম্বার। যদি কারো প্রয়োজন হয় তো আমাকে কল করতে পারে। বলেই অর্ণব চলে গেল। শ্রাবণী রাগ করে ওখানে বসেই রইল। বিকেলের দিকে বাস এসে পৌঁছালো। সবাই বাস থেকে নেমে যে যার মতো বাড়িতে যাচ্ছিল। শ্রাবণী ইচ্ছে করে বাস থেকে দেরি করে নামলো অর্ণব কি করে তা দেখার জন্য। হ্যাঁ, শ্রাবণী একদম ঠিক ছিল। অর্ণব গাড়ি থেকে নেমে উসখুস উসখুস করছিল। ওর বন্ধুরা সবাই যাচ্ছিল, কিন্তু ওই দাঁড়িয়েছিল শ্রাবণীকে দেখার জন্য। তখনই শ্রাবণী গাড়ি থেকে নেমে এলো আর অর্ণবের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিল। অর্ণব এতে লজ্জা পেয়ে গেল আর যাওয়ার জন্য পা বাড়াতেই শ্রাবণী জোরে বলে উঠল, ঐন্দ্রিলা, কেউ যদি আমাকে দেখার জন্য এতক্ষণ দাঁড়িয়েই থাকে তাহলে তার বাসেও ওরকম করার কি দরকার ছিল? আর এভাবে চোরের মতো পালিয়ে না গিয়ে একবার বাই বললে খুশি হতাম। অর্ণব এই কথা শুনে মুচকি হেসে বলল, বাই ঐন্দ্রিলা। আর হ্যাঁ, ফোন নাম্বার তো দিয়েছি, চাইলে বাসায় গিয়ে একটা কলও করতে পারো। শ্রাবণীও হাসতে লাগলো, কিন্তু ঐন্দ্রিলার মাথায় কিছুই ঢুকলো না। একটু পর শ্রাবণী বাড়িতে এলো। বাবা মা, তোমরা কেমন আছো? তোমাদের খুব মিস করেছি এই দুদিন। আমরা তো ভালোই আছি মা, কিন্তু আদি কি হয়েছে মা আদির? কাল টিউশন থেকে ফিরে আসার পর থেকে এমন অদ্ভুত আচরণ করছে। ঘর থেকে তো বেরোচ্ছেই না, ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। খালি বলছে আমাকে কেউ মেরে ফেলবে, ছাড়বে না আমাকেও। আমিও মরে যাব আরিয়ানের মতো, ও আমাকেও মারবে। 1 মিনিট, আরিয়ানের মতো মরে যাব মানে? কাল ওর চোখের সামনেই আরিয়ানকে মেরে ফেলেছে ওই ভয়ানক হিংস্র প্রাণীটা। আর ওই ঘটনার পর থেকে আদি এমন করছে। ও ভীষণ ভয় পেয়েছে মা, আমার অনেক ভয় করছে মা। ও যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এসব কি বাজে কথা বলছো মা? আদির কিছু হবে না, ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। আমার পরিচিত একজন আছে, আমি এক্ষুনি ওকে নিয়ে যাব। কোথায় ও?
কি বলিস, কেবলই তো এলি এক জায়গা থেকে, একটু বিশ্রাম কর তারপর। আর আদি ওর ঘরেই আছে। আমি ঠিক আছি মা, এখন আমার বিশ্রামের চেয়েও বেশি প্রয়োজন আদির চিকিৎসা। চলো আদির ঘরে, আমি ওকে বোঝাবো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, চল। এরপর শ্রাবণী আর ওর মা আদির ঘরে গেল। ঘরটা অন্ধকার করে রেখেছে ও। শ্রাবণী গিয়ে জানালার পর্দা টেনে দিতেই ঘর আলোকিত হলো, আর চিৎকার করে উঠল আদি। না না, আমাকে মেরো না, আমি মরতে চাই না, বাঁচাও, বাঁচাও। কিচ্ছু হয়নি বাবা, কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। এই দেখ, তোর দিয়ে এসেছে। এই দেখ ভাই, আমি তোর জন্য চকলেট এনেছি, এই নে। দি, ও আমাকে মেরে ফেলবে দি, ও আরিয়ানকেও মেরেছে। তুই আমাকে বাঁচা দি, তুই আমাকে বাঁচা। কিচ্ছু হবে না ভাই, কেউ তোর কিচ্ছু করতে পারবে না, আমি এসে গেছি না। ঠিক বলছিস তো? হ্যাঁ, একদম ঠিক বলছি। আর এখন আমরা কি করব বলতো? কি করব? আমরা এখন বাইরে যাব, রেস্টুরেন্টে খেতে। তুই যা যা খেতে চাইবি সব খাওয়াবো, আর তোর ফেভারিট চিকেন মশালাও। সত্যি? এখন তাড়াতাড়ি রেডি হয়ে এনে তো, লক্ষ্মী ছেলের মতো। শ্রাবণী আদিকে রাজি করিয়ে ওর মা ওর আদিকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যায়। তারপর ওখান থেকে একটা রেস্টুরেন্টে যায় খেতে। হঠাৎ আদি বলে ওঠে, দি, ও এখানেও চলে এসেছে, ও আমাকে দেখছে, তুই আমাকে বাঁচা। ভাই শান্ত হ, কোথায় ও, কোথায়? তখন আদি ডান পাশের একটা টেবিলে হাত দিয়ে ইশারা করে। শ্রাবণী আদির কথা শুনে ওই টেবিলে গিয়ে দেখে একটা ছেলে আর একটা মেয়ে খাচ্ছে। কই আদি? ওখানে তো ওই লোকটা নেই। বিশ্বাস করতি, ও ওখানেই ছিল, আমি ওকে স্পষ্ট দেখেছি। হয়তো তুই ভুল দেখেছিস বাবা, তোর দি তো এখনই দেখে এলো। আমি বাড়ি যাব, এখানেই ও আছে, আমাকে মেরে দিবে। প্লিজ বাড়ি চলো তোমরা। ঠিক আছে, চল। শ্রাবণীরা রেস্টুরেন্ট থেকে বেরোতেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে একটা কালো কোট পরা লোক, মুখে তার পৈশাচিক হাসি নিয়ে। শ্রাবণীরা বাড়ি ফেরার জন্য একটা অটোতে উঠে। অটো স্টার্ট হতেই কালো কোট পরা লোকটা একটা কার নিয়ে শ্রাবণীদের ফলো করে। কিছুক্ষণ পর শ্রাবণী আর বাড়ির সামনে এসে অটো থেকে নামে আর ভাড়া দিয়ে বাড়িতে ঢুকে। দূর থেকে ওই লোকটা সব দেখে, তারপর গাড়িতে উঠে চলে যায়। নিচে কিচেনে শ্রাবণীর মা রাতের খাবারের আয়োজন করছে, আর ড্রয়িং রুমে সোফায় বসে টিভিতে খবর দেখছেন শ্রাবণীর বাবা। আদি চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে। শ্রাবণী তখন নিজের ঘরে বসে সকালে বাসের কথাগুলো ভাবছিল। তখন ওর মনে পড়ল অর্ণবকে উদ্দেশ্য করে ঐন্দ্রিলাকে ওর ফোন নাম্বার দিয়েছিল।
শ্রাবণী ভাবলো ওকে একটা কল করবে, এই ভেবে যেই ফোনটা হাতে নিয়েছে, শ্রাবণী আমাদের মৃত্যুর বদলা নেয়। শ্রাবণী আমাদের শত্রুদের ধ্বংস করে দে, ওদের কাউকে ছাড়িস না। শ্রাবণী আমাদের মৃত্যুর বদলা নেয়। শ্রাবণী আমাদের শত্রুদের ধ্বংস করে দে। আওয়াজগুলো শ্রাবণীর কানে বাজতে থাকলো। শ্রাবণীর মাথা চিনচিন করে উঠল। শ্রাবণী সইতে না পেরে মাথায় হাত দিয়ে ধরে বিছানা থেকে উঠে জানালার কাছে গেল। জানালার কাছে যেতেই চাঁদের আলো এসে ওর গায়ে পড়ল আর ছটফট করতে লাগলো শ্রাবণী। মনে হচ্ছে গায়ের চামড়ায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। শ্রাবণী ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। ওর গায়ের চামড়া সাপেদের চামড়ার মতো হতে শুরু করলো আর শ্রাবণী ব্যথায় গোটা মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। আমার শরীরের চামড়া এরকম হচ্ছে কেন? শ্রাবণী গোটা মেঝেতে গড়াতে লাগলো, সাপের মতো মোচড়াতে মোচড়াতে। হঠাৎ শ্রাবণীর কানে একটা চিকন সুর ভেসে আসলো। আয়নার সামনে গেল শ্রাবণী। নিজেকে দেখতেই চমকে উঠল। এই কাকে দেখছে ও আয়নাতে? পুরো চেহারা বদলে গেছে ওর। কোমরের নিচে তাকাতেই আরো একবার শর্ট খেলো শ্রাবণী। ওর কোমরের নিচ থেকে সাপের মতো লেজ বেরিয়েছে, চোখের মণিগুলো একদম নীলচে হয়ে গেছে। শ্রাবণী হাঁ করতেই মুখ থেকে সাপের মতো লকলকে জিভ বেরিয়ে এলো। না, এসব কি হচ্ছে আমার সাথে? আমার চেহারা এমন সাপের মতো হয়ে গেছে কেন? আমি তো সাধারণ একটা মানুষ, তবে আমার শরীরে এমন পরিবর্তন হলো কেন? এই চেহারা নিয়ে বাইরে বেরোলে তো সবাই অস্বাভাবিকভাবে দেখবে, হয়তো হিংস্র বা অভিশপ্ত ভেবে মেরেও দেবে। কেন আমার চেহারা এমন পরিবর্তন হলো? আমার সব প্রশ্নের উত্তর চাই। কেন আমি সাপের মতো হলাম? আমি জানতে চাই। আমাকে আমার প্রশ্নের উত্তর পেতে হবে। তখন বাতাসে জানলার পাল্লাগুলো জানলার সাথে ধাক্কা খেতে শুরু করলো। তাই দেখে শ্রাবণী জানলার কাছে গিয়ে নিচে তাকাতেই দেখলো একটা বড় আকৃতির লাল রঙের সাপ ফনা তুলে জানলার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে নিজের জিভ বের করছে লক লক করে। শ্রাবণী অনেকটা ঘাবড়ে গেল। এই সাপটা এইভাবে ওর দিকে তাকিয়ে আছে কেন? তখন শ্রাবণীকে অবাক করে দিয়ে সাপটা নিজের লেজ দিয়ে মাটিতে কিছু লিখছিল। শ্রাবণী লেখাটা পড়ল। সাপটা লিখল যে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে, কিন্তু তার জন্য তোমাকে আমার সাথে যেতে হবে। তোমার ডাক পড়েছে। শ্রাবণী লেখাটা পড়ার পর বলল, কিন্তু আমি যাব কি করে এই অবস্থায়? যদি আমি নিচে যাই সবাই আমাকে দেখে ফেলবে। এমনিতেই আমার ভাই ভীষণ ভয় পেয়ে আছে। আমাকে এই অবস্থায় দেখলে ও আরো ভয় পেয়ে যাবে। আর আমার মা বাবাও অনেক ঘাবড়ে যাবে, চিন্তা করবে। শ্রাবণীর কথা শোনার পর সাপটা আবার লেজ দিয়ে লিখল, যে তুমি এই জানালা দিয়েই আসতে পারবে। তার জন্য তোমাকে সম্পূর্ণ নাগরূপে আসতে হবে। নাগরূপে আসার জন্য মনে মনে 3 বার বাসুকীকে স্মরণ করো। তারপর জানালা দিয়ে দেয়াল বেয়ে নিচে নেমে এসো আর আমাকে অনুসরণ করো। ঠিক আছে, আমি করছি। এরপর শ্রাবণী ওই সাপের কথা মতো 3 বার বাসুকীর নাম উচ্চারণ করলো আর আশ্চর্যজনকভাবে নাগিনে পরিণত হলো। তারপর জানালা দিয়ে বেরিয়ে দেয়াল বেয়ে নিচে নামলো।
লাল সাপটা এঁকে বেঁকে চলতে লাগলো আর ওকে অনুসরণ করে পিছন পিছন শ্রাবণীও এঁকে বেঁকে চলতে লাগলো। এভাবে অনেক মাঠঘাট পেরিয়ে একটা জঙ্গলে প্রবেশ করলো ওরা। জঙ্গলে পথ ধরে এগিয়ে চলছে ওরা, শুকনো পাতা মারিয়ে বুকে ভর দিয়ে। কিছুক্ষণ পর একটা পরিত্যক্ত কুয়ার সামনে এলো ওরা। লাল সাপটা কুয়ায় প্রবেশ করলো। শ্রাবণী একটু ইতস্থ করলেও শেষমেশ কুয়ায় প্রবেশ করলো শ্রাবণী। শ্রাবণীর মনে হচ্ছিল ও কোনো পাতালে প্রবেশ করছে। কুয়ার রাস্তা শেষ হতেই একটা অদ্ভুত প্রাসাদের সামনে এলো ওরা। ওদেরকে দেখতেই প্রাসাদের দরজা সশব্দে আপনা আপনি খুলে গেল। শ্রাবণী নিজের মানুষ রূপে ফিরে এলো, কিন্তু কিভাবে এটা হলো ও বুঝতেই পারল না। জায়গাটা ভীষণ চেনা চেনা লাগছে ওর। দেয়ালে মশাল জ্বলছে। লাল সাপটা প্রাসাদের ভেতরে প্রবেশ করলো। শ্রাবণীও প্রাসাদে পা রাখলো। চৌকাঠের অপর প্রান্তে পা রাখতেই ফুলের পাপড়ির বৃষ্টি হলো ওর উপর। চারদিক থেকে শত শত নাগ ওর সামনে মাথা নোয়ালো। এসব থেকে অবাক হলো শ্রাবণী। মনে মনে ভাবতে লাগলো, কেন এরা আমাকে এভাবে স্বাগত করছে? কে আমি? শ্রাবণী মূল দরজা পেরিয়ে বড় একটা ঘরে প্রবেশ করতেই জয়ধ্বনি শুরু হলো। জয় নাগরানীর জয়, জয় নাগরানীর জয়। শ্রাবণীর সামনে দেখলো বড় একটা সাপের আকৃতির সিংহাসন, কিন্তু সিংহাসনটা খালি। সিংহাসনের পাশে একজন বয়স্ক লোক বরণডালা নিয়ে দাঁড়িয়ে, আর দুই পাশের সারিতে সবাই মাথা নিচু করে সম্মান জানাচ্ছে শ্রাবণীকে। লাল সাপটা সিংহাসনের পাশে গিয়ে দাঁড়ালো, আর সাপ থেকে একটা সুদর্শন ছেলের রূপে এলো। ওর গায়ে একটা লাল জামা। জয় নাগরানীর জয়, জয় নাগরানীর জয়। আজ আমাদের নাগরানী অনেকদিন পর আমাদের মাঝে ফিরে এসেছেন। এর জন্যে আমরা নাগ লোকের সবাই অনেক খুশি। থামুন, থামুন সবাই। এসব কি হচ্ছে? কে আপনাদের নাগরানী? হ্যাঁ, আমি শ্রাবণী, একজন সাধারণ মানুষ। জানি না আজ আমার সাথে এসব কি হচ্ছে। আমি শুধু এখানে এসেছি আমার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে এটা জানার জন্য। প্লিজ আমাকে সবটা খুলে বলুন। আর এটা কোন জায়গা? তখন বয়স্ক লোকটা বলে উঠল, আপনার সব প্রশ্নের উত্তর আপনি পাবেন নাগরানী। আর এটা হচ্ছে নাগলোক, আপনার রাজ্য। আপনি পূর্ব জন্মে নাগরানী ছিলেন। আপনার নাম ছিল রোহিণী। শত্রুদের ষড়যন্ত্রে আপনার মৃত্যু ঘটে, কিন্তু শেষ নাগের কৃপায় আপনি আবার পুনর্জন্ম নিয়েছেন আপনার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়ার জন্য। শুধু তাই না, আপনার আরও বড় একটা দায়িত্ব আছে। আপনার হাতেই ধ্বংস হবে এক অশুভ শক্তি। আপনার কথাগুলো যে সত্যি এটা আমি মেনে নেব কেন? আর আমার এইসব কথা মনে নেই কেন? আমার কথা কতটা সত্যি তা আপনি এই সিংহাসনে বসলেই বুঝতে পারবেন। এই সিংহাসনে বসলেই আপনার মনে পড়বে পূর্বজন্মের সব কথা, কিভাবে আপনার মৃত্যু হয়েছিল। বেশ, তাহলে আমি বসতে চাই সিংহাসনে। তার আগে আপনাকে বরণ করতে দিন। সিংহাসনে বসার আগে বরণ করতে হয়। ঠিক আছে। এরপর লোকটা শ্রাবণীকে বরণ করে ওর কপালে তিলক পরিয়ে দিলেন। এদিকে বাড়িতে খাবার বানাচ্ছিলেন শ্রাবণীর মা। খাবার তৈরি, তোমরা খেতে এসো, আমি শ্রাবণীকে ডাকছি। এই বলে উনি রান্নাঘর থেকে বেরিয়ে শ্রাবণীকে নিচ থেকেই অনেকবার ডাকলেন। শ্রাবণী,
মা তোর হলো? কিন্তু শ্রাবণের কোনো সাড়া না পেয়ে ঘরে ডাকতে যাওয়ার জন্য কেবল সিঁড়িতে পা বাড়াতেই কলিং বেল বেজে উঠল। শ্রাবণীর বাবা যেতে যেতেই শ্রাবণীর মা বলল, এত রাতে আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি। এই বলে দরজা খুললেন, দেখলেন কেউই নেই। আরে আশ্চর্য, কলিং বেল চেপে কেউ নেই। উনি দরজা লাগিয়ে আসার জন্য পা বাড়াতে আবার বেল বাজলো। দরজা খুলতেই, কে আপনি? কাকে চাই? এবার আপনি এই সিংহাসনে বসতে পারেন নাগরানী। শ্রাবণী ওনার কথা মতো ধীরে পায়ে সিংহাসনের কাছে গেল। তারপর সিংহাসনটা একটু ভালো করে দেখলো, আর কিছু না ভেবেই বসে পড়ল ও। বসতেই মাথাটা ঝিমঝিম করে উঠল ওর। যন্ত্রণায় মাথায় হাত দিতেই চোখের সামনে কতগুলো মুখ ভেসে উঠল ওর। কিরে মেঘলা, আজ এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? আর কেউ আসেনি? সবাই বিজি। সাইমনও ডেইলি কাজ মেয়ে পটাতে ব্যস্ত, আর নীলরকি দুজন লাইব্রেরিতে কি যেন বই খুঁজছে। ভালো ছাত্র বলে কথা। তা আমাদের হিরো দ্য গ্রেট আবির কোথায়? উনি তো এখন বাস্কেটবল নিয়ে বিজি। এই সময় নীল আর রকি হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। সীমা, মেঘলা, তাড়াতাড়ি বাইরে চল, সর্বনাশ হয়ে গেছে। হোয়াট? কি হয়েছে? আবিরের সাইকের মধ্যে তুমুল মারপিট হচ্ছে। তাড়াতাড়ি চলো সবাই। দুজনের মধ্যে প্রচুর মারামারি হচ্ছে, কেউ আটকাতে পারছে না। কেউ একজন স্যারকে ডাকার পর উনি এসে আটকালেন দুজনকে। বকা খেয়ে দুজন দুদিকে চলে গেল। এই আবির, তোর কি দরকার ছিল ওই নোংরা ছেলেটার সাথে লাগতে যাওয়ার? ছেড়ে দেবো মানে? তোরা খুব ভালো করে জানিস আমার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখলে সহ্য করতে পারি না। আজ আবার কি করেছে ওই শায়ক? একটা মেয়েকে ডিস্টার্ব করছিল, তাই দিয়েছি দুখা। আচ্ছা ঠিক আছে, চল বকুলতলায় বসি একটু। সবাইকে তো দেখছি, সাইমনটা কোথায়? ওই তো আসছেন আমাদের শাহরুখ খান। কলেজের কোনো মেয়ের সাথেই রোমান্স করা ওর বাকি নেই। হ্যালো শাহরুখ ভাই, আপনার মেয়েদের ক্লাস নেওয়া হলো? কেন মিস্টার আবির, আপনার হিংসা হয় বুঝি? আপনি চাইলে আমার থেকে কিছু টিপস নিতে পারেন। থাক তোর ফালতু টিপস। আবির, তুই একটা কথা বল। বল, কি বলবি? তুই এত হ্যান্ডসাম একটা ছেলে, স্টাডি, স্পোর্টস সবেতেই এক্সপার্ট, আর কলেজেও এত এত সুন্দরী রয়েছে। আমি আর সীমা তো আছি। তোর কি কাউকেই মনে ধরে না? তুই কি আজীবন সিঙ্গেলই থাকবি? মিস মেঘলা, কলেজের সুন্দরীগুলো ভীষণ ন্যাকা। তুই আর সীমা ন্যাকা না হলেও পেতনির থেকে কোনো কিছু কম না। ওই, দাঁত বের করিস কেন? আমরা তো জানি তোর দাঁত হলুদ, দেখানো কি আছে? আর আবির, তুই আমাকে পেতনি বলতে পারলি? আমি কিন্তু খেলবো না। দোস্ত, মানলাম আমরা পেতনি, এবার বল তো সুন্দরী কেমন হবে? আমার তো মনে হয় এই জন্মে তারে আর পাবি না তুই। আসবে আসবে, এই আবিরের টানে সে না এসে পারবেই না। ওয়ে হয়ে ইয়ার, তোর কথা শুনে তো আমার মনে কুচকুচ হচ্ছে। আমি যে মেয়েকে ভালোবাসবো সে অনেক সাহসী হবে, কাউকে ভয় পাবে না, যে আমার মতো অন্যায়ের প্রতিবাদ করবে। দেখা যাক এমন আছে কিনা, আর সে কবেই বা আসবে আমাদের আবিরের কাছে। ওকে, এবার সবাই উঠ প্লিজ। ফাদার আজকে একটু আগে ফিরতে বলেছিল, সন্ধ্যায় কি যেন প্রেয়ার আছে।
এই নীল, রকি, তোদের হলো? চল ক্যান্টিনে যাব, খিদে পেয়েছে। আরে একটু ওয়েট কর না, ওরা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কিছু খুঁজছে। মেঘলা, সীমা, আবির, এদিকে আয়। কি হয়েছে, এত এক্সাইটেড দেখাচ্ছে কেন তোকে? এই বইটা দেখ। কিসের বই এটা? এই বইয়ের নাম নাগরহস্য। আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে বইটায় তালা দেওয়া। এই দেখ, এই তালা খুলতে না পারলে বইটা কিছুতেই পড়তে পারবি না, সেইভাবেই আটকানো আছে। খোলা যাক বা নাই যাক, তাতে আমাদের কি? সেটাই তো আসল রহস্য। দেখ, এই বইয়ের উপরে এই খামটা ছিল, পড়ে দেখ, তাহলেই সব বুঝতে পারবি এই বইয়ের সাথে আমাদের কি সম্পর্ক। আবির, জোরে জোরে পড়তো, আমরাও শুনি কি লেখা আছে এই খামে। ওকে, পড়ছি। তোমরা নিশ্চয়ই তোমাদের অতীত সম্পর্কে জানতে চাও, তাই না? আমি জানি তোমরা তোমাদের জন্ম পরিচয় জানতে চাও। তোমরা কারা, তোমাদের পিতামাতাকে, কি হয়েছিল তাদের সাথে, আর কেনই বা তারা তোমাদের কাছে নেই। এই সব কিছুর উত্তর এই বইয়ে আছে। তোমাদের অতীতে কি ঘটেছিল আর ভবিষ্যতে কি করতে হবে, সবকিছু এই বইয়ে উল্লেখ করা আছে। তোমরা নিশ্চয়ই এটা ভাবছো যে এই বইটা কলেজ লাইব্রেরিতে কেন এলো। এই বইটা আজকের দিনেই তোমাদের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল আমার, তাই কিছুক্ষণ আগেই এখানে রেখে গেলাম, কারণ আমি জানতাম তোমরা এই সময় এখানেই থাকো। আমি সবসময় তোমাদের আশেপাশেই থাকি। যেদিন এই বইটা খুলে তোমরা নিজেদের অতীত জানবে, আমি সেই দিনই তোমাদের সাথে দেখা করব। আর আজকেই এই বইটা দেওয়ার কারণ হলো, আজই তোমাদের জীবনে সেই সপ্তম জন প্রবেশ করবে, আর তোমাদের সবার সম্মিলিত চেষ্টাই পাবে এই বইয়ের চাবি। ইতি, তোমাদের মঙ্গলকামী। কে ইনি যে সবসময় আমাদের ফলো করে? আর এই বই আমাদের কি অতীত আছে? সবকিছু জানার জন্য এই বই খোলার চাবিটা খুঁজে বের করতে হবে। কিন্তু কোথায় পাবো সেই চাবি? কিরে, তোরা সবাই এখানে? বাইরে চল, দেখবি কি হচ্ছে। কি হয়েছে? কলেজে একটা নতুন মেয়ে এসেছে। সায়ক মেয়েটাকে উদ্দেশ্য করে বাজে কথা বলে ফুল ছুঁড়ে মেরেছিল। তখন মেয়েটা সায়কের গালে কষে একটা চর মারল। জানি না এখন কি হচ্ছে। বাইরে চল সবাই। কি বলছিস? তাড়াতাড়ি চল। সবাই ছুটে বাইরে এলো। মেয়েটা আর সায়ককে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। সায়ক মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটা বলল, মেয়েদের সরল সোজা পেয়ে এরকম বেয়াদবি করিস, তাই না? তোর ঘরে কি মা বোন নেই? তাদের সাথে যদি কেউ এরকম করতো তাহলে তোর কেমন লাগতো? কি হলো বল, চুপ করে আছিস যে? একটা কথা মনে রাখিস, আমিও তো সরল সোজা না, আমার হাতটা একটু বেশি চলে। কি মেয়ে মাইরে, সাহস আছে বলতে হবে। সত্যি মেয়েটা অনেক সাহসী। কিরে আবির, মেয়েটাকে দেখে এরকম কথা বন্ধ হয়ে গেল? দিল মে লাড্ডু ফুটা ক্যা? আই এম ইন লাভ। কি? কিছু না, ক্লাসে লেট হয়ে যাচ্ছে, চল সবাই। আবির ক্লাসে গিয়ে আরো অবাক হলো। মেয়েটাও ওদের ক্লাসেই পড়ে। পুরো ক্লাস টাইম আবির শুধু ওর দিকেই চেয়েছিল। কি মায়াবী চেহারা, একবার তাকালে পেরানো যায় না, মনে হচ্ছে যেন কতদিনের চেনা। ক্লাস শেষে যখন সবাই বাইরে এলো, পুরো গ্যাং তখন মেয়েটার কাছে হাজির। হাই, আমি মেঘলা। হ্যালো, আই এম রোহিণী। রোহিণী, তোমার তো ভীষণ সাহস বলতে হবে। আজ পর্যন্ত কোনো মেয়ে ওই সায়ককে এভাবে শায়েস্তা করতে পারেনি, যা আজ তুমি করে দেখালে। আর আমার মনে হয় এই সহজ সাহসটা সব মেয়েরই থাকা উচিত। একদম ঠিক বলেছে রোহিণী। এনিওয়ে, রোহিণী আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেই। এ হলো সীমা, আর নীল, রকি, সাইমন, আর এই হলো আমাদের হিরো আবির। ও ভালো লাগলো পরিচিত হয়ে। আচ্ছা রোহিণী, তুমি কোথায় উঠেছো? আসলে আমিও তাই ভাবছি। কলেজ হোস্টেল ফাঁকা নেই, আর এখানে আশেপাশে কোনো মেসও নেই। কি যে করি এটাই ভাবছি। রোহিণী, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি আমাদের আশ্রমে আমাদের সাথে থাকতে পারো।
হ্যাঁ রোহিণী, আবির ঠিকই বলেছে। আশ্রমে একটা রুম ফাঁকাই থাকে, আর ফাদার আমাদের বলেছিল কেউ বিপদে পড়লে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, থাকবো। আমারও আশ্রমে থেকে অভ্যেস আছে। ছোটবেলা থেকে আমিও আশ্রমেই মানুষ। বাবা মাকে তাও জানি না, নিজের চেষ্টায় এত দূরে এসেছি। এখন থেকে নিজেকে আর কখনো একা ভাববে না। ওকে, আমরা সবাই একে অপরের অভিভাবক। ওকে গাইস, চলো সবাই। এরপর সবাই মিলে গল্প করতে আশ্রমে গেল। আশ্রমে গিয়ে ওরা ফাদারকে সব খুলে বলল, সেই বই আর ওদের জন্ম রহস্যের কথা। তখন ফাদার বললেন, মাই চাইল্ড, আমি তোমাদের কোনো অতিথি জানি না। তোমাদের সবাইকে জঙ্গলের পাশে একসাথে পেয়েছিলাম। তোমাদের 6 জনের হাতেই এই কোলাকৃতি অজানা চিহ্নটা রয়েছে। এটা দেখে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তোমরা সাধারণ কেউ নয়। আর তোমরা বলছো আজকে 7ম জন তোমাদের জীবনে প্রবেশ করবে, তাহলে নিশ্চয়ই 7ম জনের হাতেও এই চিহ্নটা থাকার কথা। হ্যাঁ ফাদার, আপনি ঠিক বলেছেন। আর আজকে একমাত্র রোহিণী আমাদের জীবনের সাথে জুড়ে গেছে। আর আমাদের মতো সেও অনাথ, সেও নিজের জন্ম পরিচয় সম্পর্কে অজ্ঞাত। যদি রোহিণীর হাতে এই চিহ্নটা থাকে, তাহলে সেই আমাদের 7ম সঙ্গী, যার মাধ্যমে আমরা এই বইয়ের চাবি পর্যন্ত পৌঁছাতে পারি। রাইট, চলো সবাই এক্ষুনি রোহিণীর ঘরে, ওর হাতে চিহ্ন আছে কিনা দেখার জন্য। এ কি তোমরা? এসো এসো, ভেতরে এসো। সবাই দ্রুত রোহিণীর ঘরে এলো। রোহিণী বিশ্রাম নিচ্ছিল। সরি রোহিণী, ডিস্টার্ব করার জন্য। একটা খুবই জরুরি আলোচনা করতে এখানে এলাম। হ্যাঁ ঠিক আছে, বলো কি বলবে তোমরা। এরপর আবির একে একে ঘটনার সবটা রোহিণীকে খুলে বলল, আর বইটাও দেখালো। আজ কলেজ লাইব্রেরিতে কি কি হয়েছে সব বলল। কি বলছো? এই দেখো, আমার হাতেও সেই চিহ্ন। ওএমজি, তার মানে তুমি সেই 7ম জন যার সাহায্যে ওই চাবি অবধি পৌঁছানো যাবে? আর আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমি আমার জন্ম পরিচয় জানতে পারবো, আর তোমরা আমার অনেক কাছের আপনজন। সবাই খুশি হলো রোহিণীকে ওদের সাথে পেয়ে, কিন্তু ওরা কিছুতেই ভেবে পাচ্ছে না ওদের পরবর্তী পদক্ষেপ কি, কিভাবে এগোবে সামনের দিকে। তখন হঠাৎ জানলা দিয়ে কেউ কিছু ছুঁড়ে মারলো, আর সেটা ঘরের মেঝেতে পড়ল। আরে, এটা কে এখানে ফেললো? সাইমন, যা গিয়ে দেখে আয় জানালার পাশটা। আমি দেখছি এটা কি। ঠিক আছে। আরে, এটা তো একটা চিরকুট, সেদিন বইয়ের চিরকুটটার মতো। ভাই, জানালার আশেপাশে তো কাউকে দেখতে পেলাম না। ঠিক আছে, সবাই এদিকে এসো। চিরকুটটাতে কি যেন লেখা আছে, আমি জোরে জোরে পড়ছি। সবাই আবিরকে ঘিরে দাঁড়ালো, আর আবির পড়তে শুরু করলো। তোমরা ইতিমধ্যে তোমাদের 7ম সঙ্গী রোহিণীকে পেয়ে গেছো, আর নিশ্চয়ই ভাবছো পরবর্তী পদক্ষেপ কি। আর 2 দিন পর পূর্ণিমার রাতে তোমাদের সবাইকে চাঁদের আলোয় বসে চারদিকে মোমবাতি জ্বালিয়ে মন থেকে সবাই সম্মিলিত সুরে চাবিটার খোঁজ পেতে চাইবে। মনে রাখবে, সবাই সম্মিলিত হলেই চাবির খোঁজ পাবে। কে এই লোক যে বারবার আমাদের পথ দেখাচ্ছে? সব রহস্যের জট খুলবে বইয়ের চাবিটা পেলেই। আর 2 দিন পর পূর্ণিমা, এই পূর্ণিমায় কিছু একটা ঘটতে চলেছেই। মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা আরে, এত সকালে কে এত সুরেলা কণ্ঠে গান গাচ্ছে? জানি না, চল তো গিয়ে দেখি। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু
তুমি তাই গো আমার পরানো যাহা চায়। আরে এ যে আমাদের রোহিণী, হাউ কিউট। সত্যি মেয়েটার অনেক গুণ আছে, যেমন প্রতিবাদ করতে জানে তেমনি সুরেলা কণ্ঠে গানও গায়। কেউ একজন ঠিকই বলে গেছিলেন যে রাধে সে চুলও বাঁধে। রাইট, আমাদের রোহিণী তো সর্বগুণ সম্পূর্ণ। তখন রোহিণীর গান শেষ হলো। ও এতক্ষণ খেয়ালই করেনি যে সবাই এসে ওর গান শুনছে। ও মা, তোমরা কখন এলে? ইস, আমি খেয়াল করিনি। না করারই তো কথা। যা মন প্রাণ দিয়ে গান গাইছিলে, সত্যি তোমার ভয়েসটা দারুণ। আমি ছোটবেলা থেকেই গান গাই। গান গাইতে অনেক ভালো লাগে। আগে যখন একা একা মন খারাপ করতো তখন গান গাইতাম, আর মন ভালো হয়ে যেত। হ্যাঁ, আর সেজন্য আজ তোমাকে আবার গান গাইতে হবে। মানে আজ রাতে কলেজে নিউ ইয়ার সেলিব্রেট করা হবে, আর সেখানে আমি তোমার নাম দেব। কি গাইবে না? ওকে, আমার বন্ধুরা যদি চায় তাহলে আমি গান কেন, সবই করতে পারি। ওকে ওকে গাইজ, অনেক গল্প হয়েছে, সবাই তাড়াতাড়ি রেডি হও। আর কলেজে অনেক কাজ আছে, আর রিহার্সেলও করতে হবে। চলো সবাই, কাম অন। ক্লাস শেষে রিহার্সাল হচ্ছে। মেঘলা আর সীমা নাচবে, তাই ওরা নাচটা তুলছে। নীল আবৃত্তি করবে, রোহিণী গান গাইবে, আবির, রকি, সাইমন এরা ভলেন্টিয়ার, সবার হেল্প করছে। এই রকি, আবার গানটা প্রথম থেকে প্লে কর না। আবির, আমার কবিতার বইটা দে প্লিজ। সাইমন দেখো না, হারমোনিয়ামটা বাজছে না কেন? এভাবেই পুরো বিকালটা কেটে গেল। সবাই পারফরমেন্সের জন্য রেডি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। এই, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই বলে রোহিণী ওয়াশরুমের দিকে যাচ্ছিল। কি মামুনি, কোথায় যাওয়া হচ্ছে একা একা? আমাকে একটু সাথে নাও। হোয়াট, তুই আজকে আবার এসেছিস? সেদিনের চর এত তাড়াতাড়ি ভুলে গেছিস? আবার মনে করিয়ে দেব? না 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 না, ভুলিনি। সেজন্যই তো এসেছি আজকে তোমাকে মজা দেখাতে। দাঁড়া, তোকে তো আমি। বন্ধুরা, কেমন লাগলো অষ্টম পর্ব? এই নাগ রহস্য বইয়ের ভেতরে কি আছে? ওরা কি খুঁজে পাবে এই বইয়ের চাবি? ওদের পিছনে কে লেগে আছে যে সবসময় রাস্তা দেখিয়ে দিচ্ছে? ওদের সবার হাতে কেনই বা এই চিহ্ন? আর এই চিহ্নের রহস্যই বা কী? এই সব কিছুর উত্তর জানতে পারবে পরবর্তী পর্বগুলোতে। বন্ধুরা, তোমরা কি পরবর্তী পর্ব দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।